ছি ছি, শেষ পর্যন্ত ভাসুরের পুতের লগে আকাম। লজ্জা শরমের মাথা খাইল বেশ্যামা। জামাই বিদেশ গেছে, 1 মাসও হয় নাই, আর হেও বাড়ির পোলপান লইয়া বিছানায় যায়। বারে ভাতা চুলের মুঠি ধইরা বাইর কর এই অলক্ষীরে। চেঁচিয়ে চেঁচিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে উঠোনে বসে নকশির শাশুড়ি আলেয়া। রাত বিরাতে পাড়ার মানুষ এক করে ফেলেছে সে চেঁচিয়ে। শাশুড়ির চেঁচানো শেষ হওয়ার আগেই নকশির বড়জা তার চুলের মুঠি ধরে টেনে বের করল তাকে ঘর থেকে। শাশুড়ির মতো নিজেও গালি দিচ্ছে, খান আর পোলা পাস নাই? আমার দুধের পোলাডার উপরেই নজর দিলই। আইজ তোরে আমি খুন করমু। টেনে হিচড়ে উঠোনে ফেলল নকশিকে। তারপরই বড়জা ফোন দিলেন নকশির স্বামী আওলাদকে। ফোন ব্যালেন্স 2 টাকা থাকায় কল ঢুকল না বিদেশি নাম্বারে। নকশির ভাসুর আজমলও বাড়িতে ছিল না, কিন্তু আলেয়া বেগম চুপ রইলেন না। তিনি বড় ছেলের বউকে আদেশ দিলেন নকশিকে ঘরে ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করতে। তিনি এক্ষুনি পাড়ার মাতবর ডাকবেন, নকশির বাপের বাড়ির লোক আনাবেন। এমন কুলক্ষী অসতী মেয়েকে আজই বাড়ি ছাড়া করবেন বলেই মাতবরের বাড়ির দিকে গেলেন। বড়জা রহিমাও চর থাপ্পড় কিল যা পারল এলোপাতারি মেরে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। মধ্যরাতে ভাসুরের ছেলের ঘর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছিল নকশি। গায়ের আঁচল টেনে শরীর ঢেকে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করার জন্য হাত বাড়িয়েছিল। আর এইটুকুই, নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে দেখেছে তার শাশুড়ি। নকশির স্বামী আওলাদ 1 মাস আগেই দুবাই পাড়ি জমিয়েছে ড্রাইভিং ভিসায়। বিয়ে করার পরই তার খরচ বেড়েছে দ্বিগুণ। আগে সে তার বড় ভাই আজমলের সাথে কাঁচা তরকারির ব্যবসা করত। সংসারে খরচ বেশি, সদস্য বেশি আর ইনকাম কম, তাই আওলাদ বিদেশে গেছে। বিদেশ যাওয়ার টাকা অবশ্য তার শ্বশুরই দিয়েছেন জমি বিক্রি করে। আওলাদ বিদেশে যাওয়ার পর থেকেই শাশুড়ি একটু বিষ চোখেই দেখে নকশিকে। কারণটা হল নকশি বাপের বাড়িতে পড়াশোনা করেছে। বিয়ের আগেই সে মেট্রিক পরীক্ষা দিয়েছিল, আর 2 সপ্তাহ আগে তার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ভালো রেজাল্ট করেছে বলে সে আওলাদকে ফোনে বলেছিল কলেজে ভর্তি হতে চায়। আওলাদের মা সবসময় ছেলের বউয়ের আশেপাশেই থাকেন যখন আওলাদ ফোন করে, আর তাই তিনি শুনেছেন ছেলের বউয়ের মনোবাসনা। তিনি প্রথম দিনই সাফ বলেছিলেন, বিয়া হইছে অহন আবার কিয়ের পড়ালেহা। পোলা আমার বিদেশ গেছে, খাইটটা মরব, আর বউ সংসার ফালাইয়া পড়ার নাম কইরা বাড়ির বাইরে যাইব। মতলবখান কি আমি বুঝি না বুঝছ? ও বাজান, আমি কইয়া রাখলাম তোর বউয়ের কথা হুনবি না। নকশির কানের কাছে এসেই চেঁচিয়ে ছেলেকে শুনিয়ে বলতেন আলেয়া বেগম। কিন্তু নকশি হার মানার পাত্রী নয়, তার মনোবল কঠিন ছিল। সে তার বাবার বাড়িতে কিছু টাকা চেয়েছে কলেজে ভর্তি হতে। তার বাবা আর বড় ভাইও রাজি হয়ে দিয়েছিল টাকা। কিন্তু এখানেও বাধা সৃষ্টি করে আলেয়া বেগম। একদিন খুব জরুরি তলব দিয়েই বেয়াইকে বাড়ি ডাকিয়ে খুব করে বলে দিলেন, মাইয়ারে যদি পরাণের শখ বেশি হয় তইলে আমার বাড়ি থাইকা একবারে নিয়া যান। আমার পোলার লাগি আমি অন্য মাইয়া দেখমু আবার। নকশির বাবা আর সাহস দেখাননি মেয়েকে পোড়ানোর। উল্টো ফিরতি পথে মেয়েকে বলে এলেন, যেই টাকা ভর্তির লাইগা দিছি হেগুলা দিয়া শাড়িচুড়ি কিনিস, ভর্তি হন লাগব না। নকশি আর্তনাদ করে বলেছিল সে ভর্তি হবেই। এত ভালো একটা রেজাল্ট করছে, ঘরে বসে থাকবে কেন? অন্তত ইন্টারমিডিয়েট পাশ করলে সে একটা প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবে। আর যদি আরও বেশি পড়তে পারে তবে আরও বড় কিছু। নকশির বাবা শুনলেন না মেয়ের কথা। গ্রামগঞ্জের মানুষ,
মেয়ে বিয়ে দিয়েছে মানে তাকে গুছিয়ে সংসার করতে হবে। বাড়ির ভেতরটা চমৎকারভাবে সামলে নিতে পারলেই তার জীবন ধন্য। খামোখা অত পয়সার জলাঞ্জলি দিয়ে বাড়ির বাইরে গিয়ে 10 জন ছেলের সাথে পড়াশোনা করার মানেই হয় না। তার ওপর আবার যার বরদেশের বাইরে, তার তো ছেলেপেলের আশেপাশে থাকা মানেই চরিত্রের দোষ ধরে নেওয়া হয়। নকশির বাবা তাই জেনেবুঝে মেয়ের সংসার নষ্ট না হয় সেজন্য ধমকের সুরেই বলে গেলেন, তোরে বিয়া দিছি, সংসার করবি, পড়ালেখার কোনো দরকার নাই। বাবা চলে গেছেন শাসন করে, শাশুড়ি নজরে নজরে রাখছেন, আর আওলাদও মায়ের কথা শুনে এখন দোনোমনো করছে। সে নকশিকে ভালোবেসে ফেলেছে, তাই নকশির কথা রাখতে চায়, কিন্তু মায়ের মুখের ওপর কিছু বলারও সাহস নেই, তাই চুপ থাকে। ফোন করলেই নকশি কান্নাকাটি করে। সে ভাবে কম বয়সী বউ তার একটু কান্নাকাটি করবে, পরে ঠিক মেনে নিবে। কিন্তু তেমনটি হয়নি। আওলাদের বড় ভাইয়ের ছেলে আলিম এবার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেবে। বয়সে সে নকশির চেয়ে বছরের বড়, তবুও চাচি হিসেবে সম্মান করে খুব নকশিকে। আর তাই নকশি তার কাছেই বলেছিল কলেজে ভর্তির ব্যবস্থা করে দিতে। আলিম চাচিকে বলেছে সে সব করে দিবে, আর চাচাকেও ফোনে সবটা সে নিজেই লুকিয়ে জানিয়ে রাখবে। আজ রাতে আলিম পাড়ায় কোনো যাত্রা হচ্ছে বলে সেখানে গিয়েছে। আর যেতে যেতে চাচিকে বলেছিল তার পড়ার টেবিলে নিজের ভর্তির টাকা সব কাগজপত্র গুছিয়ে রেখে যেতে। নকশিও রাতের খাওয়া শেষে শাশুড়ি যখন নিজ ঘরে পান সাজাচ্ছিলেন তখনই গিয়েছিল আলিমের ঘরে। ভর্তির টাকা আর কাগজপত্র সবটা রেখে 5 মিনিটের মধ্যেই বের হয়ে আসছিল। তখনই চোখে পড়ে আলেয়া বেগমের। সকল অনর্থের শুরু এই একটু দেখার ভুলে। যেই ছেলেকে মিলিয়ে নকশির চরিত্রের দোষ ধরল সেই ছেলেটা বাড়িতেই নেই, এ কথা কেউ জানতই না। ভাগ্য মন্দ বলেই হয়তো আজ আলিমও কাউকে না জানিয়েই যাত্রাপালা দেখতে গেছে। আলিমের মা মানে নকশির বড় যাও বোকা বনে গেছেন যেন। শাশুড়ির কথায় সবাইকে ডেকে জড়ো করতে গিয়ে ভুলে গেল তারই ছেলের নাম জড়াচ্ছে নকশির সাথে। যতক্ষণে তার মনে পড়ল কথাটা ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উঠোন জুড়ে ভিড় জমেছে, মাতবর মুরুব্বিরা সব এসেছে। নকশি ঘরে বন্দি চিৎকার করে অনেকবার বলল সে এমন কিছুই করেনি, কিন্তু এ কথা কারো কর্ণপাত হওয়ার নয়। বাড়িতে কারেন্ট নেই, চারপাশ অন্ধকার, আর উঠোনের দুকোনায় দুটো হারিকেন জ্বলছে টিমটিম আলো নিয়ে। পাড়ায় রটে গেছে ঘটনাটা, আর আলিমও শুনতে পেয়ে বাড়ি এসেছে। বাড়িতে ঢোকার পথেই সে শুনতে পেল তার দাদির গলা, যাই কন মাতবর সাবেই বউ আমি ঘরে রাখমু না, যেমনে পারেন তালাক দেওয়ার ব্যবস্থা করান। আইজ আমার নাতির লগে কাইল গেরামের অন্য পোলাগো লগে আকামে জড়াইব, এ আমি কিছুতেই সহ্য করমু না। আলিম তার দাদির মুখে এমন কথা শুনে বুঝল সে যা শুনে এসেছে সেই ঘটনাই ঘটেছে। কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। সে তো বাড়িই ছিল না, আর চাচিও খারাপ মাইয়া না। আলিম এগিয়ে এসে দাদির কথা মিথ্যা প্রমাণ করল। তার সাথের বন্ধুরাও সত্যিটা জানালো আলিম তাদের সাথে ছিল। কিন্তু আলেয়া বেগম নকশিকে তাড়ানোর এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না। হুট করেই বললেন, মিথ্যা কইস না আলিম, তোরে আমি দেখছি সবুজ শার্টখান আর লাল তাঁতের গামছার লাহান লুঙ্গিটা পিন্দনে পরনে আছিল তোর। এই ঘরতে বাহির হইয়া কলপার দিয়া ওই পাশে গেলি গা। আর শরীরের কাপড় ঠিক করতে করতে হেই মা নিজের ঘরে গেল। আলেয়া বেগমের বর্ণনা শুনতাই পাড়ার অনেকেই ঘাড় বাঁকিয়ে কলপারের পাশের বাড়িটার দিকে তাকাল। আলিম নিজেও সন্দেহে পড়ে গেল এক মুহূর্তের জন্য। কলপারের পাশের বাড়িটা কুদ্দুসদের। আর পোশাকের যে বর্ণনা দিলেন আলেয়া বেগম তা কুদ্দুস পরে আছে আজ।
বোকাহাদা পুরুষ কুদ্দুস বয়সে আওলাদের থেকে ছোট। আলেয়া বেগমের সাজানো নাটক সুন্দরভাবে প্রচারিত হয়ে গেছে। নকশির বাড়ির মানুষ এলেই বিচার সম্পূর্ণ করা হবে আওলাদের সাথে। নকশির তালাক, সেই সাথে পরকীয়ায় ধরা পড়ায় তার শাস্তি হিসেবে চুল চেঁচে 100 বেত মারা হবে। ঘরের ভেতর নকশি কান্নাকাটি করে বলতে লাগল এসব মিথ্যে। তার চিৎকার আর কান্নাকাটির ধার কারো কর্ণকুহরে দাগ কাটল না। জায়ের হাতে মার খেয়ে তার কিশোরী মুখটা ফুলে ঢোল হয়ে গেছে অনেক আগেই। তার ওপর হাতের চুড়ি ভেঙে চামড়ায় গেঁথে আছে। খুব শখ করেই সে কাচের চুড়ি পরত, বিয়ের পর থেকে আজ সে শখ তার চামড়া ভেদ করেছে। আলিম ভিড় ঠেলেই তার মায়ের সামনে গিয়ে দাঁড়াল। 2-4 কথায় মায়ের ওপর ক্ষেপে যেতেই তার মা খুবই ক্ষীণ স্বরে বলল, বুঝতাম পারি নাই আব্বা, তোর দাদি নকশিরে তাড়ানের লাইগ্গা তোর নাম খারাপ করব। চিন্তা করিস ন, তোর দাদি অনেক চালাক বেডি, পল্টি খাইছে, দেখলি না তোর বদনাম হইব না। আর কাকির হেরে লইয়া তোর চিন্তা করন লাগত না। হেরে আজকা জন্মের সাজা দিয়া বাইর করব। একজোড়া নগ্ন পা দৌড়ে চলছে আধার ভেদ করে। ঝিঝি পোকার ডাক আর বাতাসে শোষো আওয়াজ। নকশি ছুটছে মাটির রাস্তা ধরে। গাঢ় অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা মুশকিল সামনে কিছু আছে কি নেই। এ রাস্তায় দু কিনারায় সারি বেঁধে গাছ বড় বড়, তাই অন্ধকার চোখ সইছে না। এ পথ পেরুলেই গাড়ির রাস্তা, সেখানে উঠলেই আর এত কষ্ট হবে না পথ চলতে। গ্রামের মাতবররা যখন নকশিকে ঘর থেকে বের করতে বলল তখন আলিমের মনে হল বিরাট কোনো অন্যায় হবে এখন। তার বিশ্বাস হয়নি কাকিকে নিয়ে কুৎসাটা। তার ধারণা দাদি লোভে পড়ে এমন এক নাটক সাজিয়েছে। কাকি দেখতে মহাসুন্দরী, বয়স অল্প, আর কাকা যে বিয়ে করতেই কাকিকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তা দাদি ঠিকই টের পেয়েছে অন্যদের মতো। ছেলে হাতছাড়া না হয়ে যায় বউয়ের পাল্লায় পড়ে, তাই চাচাকে খুব ধরে বেঁধে রাখার চেষ্টা করেন দূর থেকেই, তা আলিম জানে। কিন্তু দাদি আজ যে ভুল করেছে সেটা অনেক বড়, আর এর পেছনে কলকাঠি নাড়ছে দাদির বড় বোন। সে মহা শয়তান বুড়ি আলিম জানে। নিজের এক পাও ল্যাংড়া মাইয়া কাকার গলায় ঝুলাইতে না পাইরা দাদিকে বলদ বানাচ্ছে। কিন্তু কথা হলো আলিম চায় কাকি আজ সালিসে সবার সামনে না যাক। গেলেই কথার মারপ্যাচে ঝামেলা বড় হবে, আর কাকির বাপ ভাই আসলে অসম্মান করে মেয়ে ফেরত পাঠাবে। কাকাকে ফোনে যা বলবে সে তাই বিশ্বাস করবে, এর চেয়ে ভালো কাকি না থাকুক। এই ভেবেই আলিম তার বন্ধুর সাহায্য নিয়ে অন্ধকার ঘরের দরজা খুলে কাকিকে ফিসফিসিয়ে বলল, কাকি ভালা চান তো পলাইয়া যান। আমার বন্ধুরা দরজার সামনে আছে, আপনি যে কোনো একজনের পিছে গিয়ে খাড়ান। তারপর সে যেদিকে যায় আপনি আওয়াজ না কইরা বাইর হন। গ্রামের রাস্তায় উঠাইয়া দিতেই আপনি আপনাগো বাড়ি যান। আজকার বিচার পণ্ড হইলেই সব ঠান্ডা হইয়া যাইব, আপনি বাপের বাড়ি থাইকা কাকার লগে যোগাযোগ কইরা সত্যটা বোঝাইয়েন। নকশির মাথা কাজ করছিল না কিছুতেই। কি থেকে কি হয়ে গেল। মাত্র 2 ঘন্টা আগেও তার জানা ছিল না এমন কিছু হতে পারে। সে সত্যিই আধার এই রাতে বেরিয়ে এসেছে বাড়ি থেকে খালি পায়ে। পরনে তার সুতির শাড়িটাই সম্বল। রাত কত হলো জানে না, তবে আন্দাজ করতে পারে 11টা কিংবা তার একটু বেশি। তার বাবা ভাইরা কি চলে এসেছে এই গ্রামে। তাদের যদি অপমান করে আর যদি তিনি সত্যিই তালাক দেয়। শাশুড়ি মা তো এমনটাই বলছিলেন বারবার। শঙ্কিত হল নকশি তার পরবর্তী অবস্থা ভাবতেই। মানুষটা তো একটু মা ভক্ত বেশিই, কিন্তু সে বোঝে তাকেও ভালোবাসে খুব, কিন্তু তার বাবা ভয়ঙ্কর লোক। তাকে যতটা ভালোবাসে শাসনও ঠিক ততটাই করে।
আজকে যে কুৎসা রটালো তার শাশুড়ি, এতে বাবা তাকে ঠিক কেটে জলে ভাসাবে। গ্রামের পথ শেষ হওয়ার আগেই অন্ধকারে একটা সাইকেল এসে থামল নকশির সামনে। সাইকেলে বসা মানুষটাকে দেখে চিনতে না পারলেও গলা চিনল। কাকি, সবুজ কাকা। আমি। আলিম এই পলিথিনটা দিছে, এইটাতে আপনের কাগজপত্র আর টাকা। সবুজ তার বাটন ফোনটার টর্চ জেলে সাইকেলে করে এসেছে। টর্চের আলোয় নকশি দেখল পলিথিনে কাগজগুলো তার পরীক্ষার অ্যাডমিট আর মার্কশিট বোধ হয়। সে হাত বাড়িয়ে নিল। সবুজ ততক্ষণে সাইকেল ঘুরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আবার বলল, আপনের বাপ ভাই কেউ আয় নাই। গ্রামের মানুষ আপনেরে খুঁজতাছে, জলদি রাস্তা পার হইয়া ভ্যান পাইলে চইলা যান। চলে গেছে সবুজ। আলিমেরই বন্ধু সে। এই ছেলেগুলো বয়সে বড় নকশির চেয়ে, কিন্তু কেউ কখনো তাকে অন্য নজরে দেখেনি। আর কুদ্দুস, সেই বোকা হাদা ছেলেটা তো ভুল করেও কোনোদিন কুদৃষ্টি দেয়নি, অথচ আজ কত বড় কলঙ্ক লাগল তাকে নিয়েই। বাবা আর ভাইয়েরা কেউ আসেনি শুনে কলিজা কেঁপে উঠল নকশির। তবে তো আজ বাপের বাড়ি গিয়েও তার ঠাঁই হবে না। অল্প বয়সী বুদ্ধি তার ভালো দিকের চেয়ে খারাপ দিকটাই বেশি ভেবে নিল। ভয় পথ বদলে নিল নিজের। বাপের বাড়ির রাস্তা ছেড়ে উল্টো রাস্তায় দৌড়ে গেল। অনেকটা পথ মিহি অন্ধকারে পাগলের মতো দৌড়ে কোথায় পৌঁছল সে জানে না। শুধু মনে পড়ে দৌড়ে যেতে যেতে কোনো এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। পূর্বে সূর্য কুসুমরঙা হয়ে যখন আকাশটায় ঝলক দেখাচ্ছে তখনই চোখটা মেলল নকশি। মাথার বা পাশ থেকে কান পর্যন্ত সূক্ষ্ম একটা ব্যথা টের পাচ্ছে। বা হাতটাও একদম অবশ আর ভারী লাগছে, যেন এ হাতের ওজন তার বহন ক্ষমতার বাইরে। মাথার উপর ঝকঝকে নতুন টিনের চাল। চোখ খুলছে, দেখো আম্মা। বাচ্চা একটা কণ্ঠস্বর কানে আসতেই ঘাড় ফিরিয়ে তাকায় নকশি। কচি একটা মায়াবী মুখের বাচ্চা ছেলে। অপরিচিত কিন্তু কৌতূহলী ছেলেটা কেমন বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। ততক্ষণে একজন মহিলা তার পাশে বসল। বুঝতে সমস্যা হচ্ছে এরা কারা, সে নিজেই বা কোথায় আছে। মহিলাটিই সহজ করল তার ভাবনা। চোখ মেললে ভাই। কি যে চিন্তায় রাত পার হলো আমাদের জানো। নকশি কিছু বলল না। সে খেয়াল করেছে তার হাতে ব্যান্ডেজ। বা গালটাও ফুলে আছে বুঝি। মহিলাটি তাকে জিজ্ঞেস করল সে কি উঠে বসবে একটু। নকশি মাথা নাড়ল হ্যাঁ। চৌকিতে থাকা দুটো বালিশ একটার ওপর একটা রেখে নকশির পিঠ ঠেকিয়ে বসাল। আলতো হাতে মহিলাটি তার কপাল ছুঁয়ে দেখল না, জ্বর আসেনি। বাচ্চাটি মহিলার আঁচল টেনে কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, আম্মা ডাক্তার কি আবার আসবো ইঞ্জেকশন নিয়া? না বাবা, উনি তো এখন সুস্থই হইছে, একটু আর ডাক্তার আসব না। হাসিমাখা মুখেই মহিলা কথা বলছেন। তিনি আবার নকশিকে বলল, কাল তোমার এক্সিডেন্ট দেখে খুব ভয় পাইছিল আমার ছেলেটা। এই যে দেখো রাতভর ভয় জামাকাপড়ও ছাড়া হয়নি আমাগো। দাওয়াত থেকেই ফিরছিলাম আমরা আর তুমি অন্ধকারে গাড়ির সামনে পড়লা। যা ভয় পাইছিলাম গো। বড় ভয় হচ্ছিল তোমার আঘাতটা কেমন লাগছে ভাইবা। শিশিরের বাবা তো আমাগো বাড়ি রাইখা তোমারে নিয়ে আবার শহরে হাসপাতালে গেল। ভোর রাতে ফিরতেই আমরা মা ছেলে আবার তোমার পাশে আইসা বসলাম। উনি একটু চোখ বুঝছেন, আবার স্কুলে যাবেন 9টায়। গড়গড় করে মহিলাটি অনেকগুলো কথা বলে গেল। নকশি রাগ কাড়ল না মুখে। কিন্তু তার ভয় সে বাড়ি ফিরবে কি করে, আর ফিরলে তার সাথে কি হবে।
মহিলা এবার ছেলেকে তাড়া দিল, শিশির যা, এবার তুই ঘুমা গিয়ে তোর আব্বার সাথে। আমি যাই রান্না বসাই, আজ আর স্কুলে যাইতে হবে না। 5 বছরের শিশিরের চোখের কৌতূহলের ঝিলিক। সে নকশি অনেকক্ষণ ধরে দেখছে। শাড়ি পরা কত বড় মেয়ে, অথচ তার পায়ে কাদামাটি। সে তার মাকে একবার বলেছিল, আম্মা, এই মহিলার পায়ে কাদা বিছানায় আনছেন কেন? শিশির ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার চোখ এখনো ঘুমে ঢুলুঢুলু। কিন্তু এখন ঘুমালে চলবে না। শরৎ ভাই আর শিউলি উঠলেই আগে তাদের বলতে হবে বাড়িতে আসা অদ্ভুত মহিলার কথা। জুতো পরে না সেই মহিলা আবার দেখতে অনেক সুন্দরও। নকশি সকালটা বালিশে হেলান দিয়ে বসে রইল একভাবেই। কোথায় আছে জানে না, শুধু এতটুকু বুঝতে পারল সে কাল রাতে গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। গাড়িতে এ বাড়ির মানুষরা ছিল, তারা তাকে ডাক্তার দেখিয়ে নিজ বাড়িতে এনেছে। গাল আর কানটাতে ঝিমঝিমে ব্যথা অনুভব হচ্ছে খুব, তাই চোখ দুটো বুজে দাঁতে দাঁত চেপে রইল। শিফা ঘরে ঢুকতে ঢুকতে শিশিরকে দেখল। ছেলে গাড়িতে বাবার কোলে পড়ে ঘুমিয়েছিল, তাই এখন যে সে ঘুমাবে না ভালোই জানে। তাই ছেলেকে বলল, শিশির যা তো তোর জেঠিরে একটু আসতে বল। শিশির সাথে সাথে চলে গেল শরৎ ভাইদের ঘরে। শিফাও আলনা থেকে বাড়িতে পরার শাড়ি নিয়ে নতুন শাড়িটা পাল্টে নিল। কাল দাওয়াত ছিল তার বড় আপার শ্বশুর বাড়িতে। বড় দুলাভাইরা শহরের দিকে থাকে, আবার তারা বড়লোকও বটে। সেই কারণেই শিফা তার স্বামীর কাছে খুব বায়না করেছিল যেন কাল ট্যাক্সি করে নিয়ে যায়। বিধিবাম, গ্রামে ট্যাক্সি কোথায় পাবে? কিন্তু শখ তো আর তা বোঝে না। এজন্যই কাল রাতে ফেরার পথে শিশিরের বাবা আহসানুল্লাহ ট্যাক্সি ভাড়া করে তাদের নিয়ে ফিরছিলেন। এর মাঝেই ঘটল কি এক কাণ্ড। প্রলম্বিত শ্বাস ফেলে শিফা তাকাল বিছানায় ঘুমন্ত তার স্বামীর দিকে। মানুষটা বড় ভালো আর সাদা মনের। কাল রাতে তার শখ পূরণ করতে গিয়েই বিপদ হল। শাড়ি বদলে সে আবার গেল নকশিকে দেখতে। মেয়েটার সাথে কথা বলে তার বাড়ির ঠিকানা জানতে বলেছিল শিশিরের বাবা। কিন্তু সে তো কত কথা বলে গেল, শুধু মেয়েটার ঠিকানা জানাই হল না। এই যে, তুমি কি ঘুমাইয়া পড়ছ? নকশি চোখ মেলে তাকাল। সেই মহিলা আবারও এসেছে, এবার শাড়ি বদলে। সে খেয়াল করল মহিলাটি তার বড় ভাবির বয়সী হবে। শ্যামলা মুখে বোকা বোকা ভাব আর হাসি যেন ঠোঁটে আঠার মতো লাগানো। শিফা প্রশ্ন করল, তোমার ঠিকানাটা বলো গো, খবর দিতে হবে তোমার বাড়িতে। বাড়িতে? অস্পষ্ট শব্দে উচ্চারণ করল নকশি। কোনো বাড়িতে খবর দিবে তার? আওলাদ কি জেনেছে সবটা? কি জেনেছে তার বউ পরকিয়া করে, নাকি সত্যিটাই জেনেছে তার মা ষড়যন্ত্র করেছে? নকশির মনে পড়ল সবুজের কথা, কাল তার বাবা ভাইরা কেউ আসেনি বলেছিল। সে কি বাপের বাড়িই ফিরে যাবে? নকশি জানতে চাইল এটা কোনো গ্রাম? শিফা বলল, এটা পদ্মদিঘি, কাল্পনিক গ্রাম। নকশি চিনল না। সে এই গ্রামের নাম শুনেছে বলে মনে করতে পারল না। কিন্তু এখন নিজের বাড়ির কথা কি বলবে? সেখানে ফিরে আবার কোনো বিপদে পড়বে কিনা বুঝতে পারছে না। আপাতত চুপ করে বসে রইল সে, আর শিফা তো বাচাল স্বভাবের। সে নিজের মতোই হাজারো কথা বলতে বলতে ভুলেই গেছে নকশির ঠিকানা জানার কথা। সকাল 9টায় স্কুলে যাওয়ার কথা ছিল আহসানুল্লাহর। ঘুমটা বেশ ঝাঁকিয়ে আসায় সময় মতো উঠতে পারল না। এমনিতেও রাতের ধকলে শরীরটা ক্লান্ত।
শিশির আর শিউলির মারামারিতে ঘুম ভাঙতেই সে শিফাকে ডাকল। ছেলে আর ভাতিজি আজ স্কুলে যায়নি কেন জিজ্ঞেস করতেই শিফা বলল, বাড়িতে একটা মেয়ে অসুস্থ, তারা দুজন বারবার সেই মেয়েকেই উকি মেরে দেখছে আর কিসব গল্পে ব্যস্ত। একটা মানুষ দুর্ঘটনায় পড়ে এ বাড়িতে আছে তাই বলে বাচ্চারা স্কুলে যাবে না। শিফা, তুমি এত অসচেতন কেন বলো তো? আর মেয়েটা কি জেগেছে? বলতে বলতেই আহসানুল্লাহ বিছানা ছেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাড়িতে নতুন তোলা বাচ্চাদের জন্য পড়ার ঘরটিতে রাখা হয়েছে নকশিকে। আহসানুল্লাহ সে ঘরের দরজায় দাঁড়িয়ে কাশির শব্দ করল। শিফাও ততক্ষণে এসে পাশে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রী দুজনেই ঘরে প্রবেশ করল, পেছনে পেছনে শিশিরের জেঠিও এসে ঢুকল ঘরে। শিফার কাছে আগেই শুনেছেন রাতের ঘটনা। তিনজনেই একসাথে নকশির সাথে কথা বললেন। জানতে চাইলেন তার ঠিকানা, পরিবারে কে কে আছে, কারো মোবাইল আছে কিনা, নাম্বার মুখস্থ থাকলে বলুক, তারা খবর দেবে। অনেকটা সময় নীরব থেকে হাউমাউ করে কেঁদে উঠল নকশি। কাঁদতে কাঁদতেই সে তার সাথে ঘটে যাওয়া সবটা বলল। তার সব কথা শুনে থমকে গেলেন ঘরের উপস্থিত থাকা বাকি তিনজন মানুষ। মেয়েটার বয়স কত? সর্বোচ্চ 17-18 হবে। এতটুকু মেয়ের জীবনে এত ষড়যন্ত্র, সে সামলে উঠবে কি করে? আবেগী হয়ে উঠল মহিলা দুজনই। শিফা তো কাদো কাদো হয়ে জড়িয়ে ধরল নকশিকে, আর শরতের মা আকণ্ঠ আবেগে গলে বলেই ফেললেন, তুমি আমাগো বাড়িতেই থাকো, যাইতে হইব না ওইরকম জমের বাড়ি। আহসানুল্লাহ জ্ঞানী লোক, তিনি প্রথমেই সবটা বিশ্বাস করলেন না। মেয়েটার বয়স অল্প আর দেখতেও সুন্দরী। সন্দেহ হল সত্যিই কোনো কুঘটনা আছে কিনা। আবার হতে পারে সত্যিই বিপদ তার। খোঁজ না নিয়ে আবেগের বশে কাউকে বাড়িতে রাখা বোকামি। নকশির বলা ঠিকানা তার চিনতে অসুবিধে হল না। বেশি দূর নয় নকশিদের গ্রাম। বাসে যেতে পারলে 1 ঘন্টার রাস্তা। নকশি কিছু না জানিয়েই সে দুপুরে তার এক বাল্য বন্ধুকে নিয়ে বেরিয়ে গেল খোঁজ নিতে। রাতে সে বাড়ি ফিরে বিমর্ষ মুখে শিফাকে বলল, মেয়েটা কি জেগে আছে? হ্যাঁ, মাত্রই ভাত খাইয়া একটু বইসা রইছে। ডেকে আনো তারে। আবহাওয়া আজ ভারী শীতল। কাল রাত থেকে তেজ বর্ষণে প্রকৃতি ঝকঝকে পরিষ্কার হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বরং আজ সকালে আরো ঘন অন্ধকারে ঢাকা পড়েছে ধরণী। নকশির গায়ে জ্বর আর গালের ফোলাটাও কমেনি। শিফা সকালে এসে দেখে গেছে তার অবস্থা। মেয়েটার অবস্থা তার রাত থেকেই খারাপ থেকেছিল, কিন্তু আরও বেগতিক হয়েছে। আহসানুল্লাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা মানুষ, সে হঠাৎ আসা ঝামেলায় একটা দিন স্কুল কামাই করেছেন। আজ নিশ্চয়ই আর কামাই দিবেন না ভেবেই শিফা তাকে কিছু জানাল না। কাল যখন রাতে আহসানুল্লাহ খোঁজ নিয়ে জানাল নকশির গ্রামের খবর, তার বাপ ভাইয়ের খবরও এলাকায় ছড়িয়ে গেছে, নকশি কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। মেয়েটার বিপদ শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবদিকেই। তখন থেকেই শিফা আর তার যা খুব চিন্তিত। বলা হয়নি, আহসানুল্লাহর বড় ভাই মারা গেছে বছর 2 আগে। তার ভাইয়ের 2 ছেলেমেয়ে, শরৎ আর শিউলি। বয়স 35-এর কাছাকাছি। জয়তুন বেগম কিছুতেই সন্তানদের রেখে দ্বিতীয় বিয়ে করতে রাজি হননি। আহসানুল্লাহর বাবা মা বেঁচে নেই, ভাইয়ের মৃত্যুর পর নিজেই সংসারের সব দায়িত্ব পালন করছিলেন। কিন্তু জয়তুনের আত্মসম্মানে বাধে দেবরের থেকে খরচ নিতে।
আর দেবরও অনেক টাকা পয়সা কামায় না, আর তাই তার স্বামীর বাজারের মুদি দোকানটা ভাড়া দিয়েছে। নিজেও বাড়িতে অনেক হাঁস মুরগি আর শাকসবজি করেন। ছেলে মেয়ে দুটোই পড়াশোনা করে, তাদের খরচও চালান, নিজেই সেলাই কাজ করে। যদিও পাড়ায় এতটাও কাজ পাওয়া যায় না, তবুও ভালোই চলছে। 8 বছরের শরৎ এখনই মায়ের খুব সহযোগী হয়ে উঠেছে। জয়তুনের মনে হয় শরৎটা বড় হয়ে গেলেই তার আর কোনো দুঃখ থাকবে না। বাড়িতে নকশির কথা শিফা আর জয়তুন দুজনকেই বলেছে আহসানুল্লাহ। দুই যা মিলে খেয়াল রাখছে নকশির। আহসানুল্লাহ আজ স্কুলে গেলেন, যাওয়ার আগে শিফাকে বলে গেলেন, মেয়েটির দিকে নজর রেখো, আজ বাড়ি ফিরেই একটা ব্যবস্থা করতে হবে। মেঘলা দিনে সারাটাক্ষণ শিশিরাজ বসে রইল নকশির পাশে। শরৎ, শিউলিও বারবার এসে এসে ঘুরে গেছে সেখানে। নকশির অবস্থা ভালো নয় বেশি। দুপুরে পাতলা খিচুড়ি করে এনেছে শিফা, সে মুখে দিতেই হরহর করে বমি করে ভাসালো বিছানা। শরতের মা এসে কিছুক্ষণ নকশিকে দেখে জিজ্ঞেস করল কেমন লাগছে তার। সে কোনো জবাবই দিতে পারল না। বিকেল হতেই গা কাঁপিয়ে জ্বর উঠতেই শিফা ভয় পেয়ে শিশিরের বাবাকে খবর পাঠালেন। স্কুল ছুটি হবে 4:30টায়, কিন্তু জরুরি তলবে তিনি 4টা বাজেই এসে হাজির হলেন। ঝড় বাদলের দিন ভ্যানে করে হাসপাতাল যাওয়াটাও সহজসাধ্য নয়। তবুও গেলেন আহসানুল্লাহর সাথে, গেলেন জয়তুন বেগম, শিফাকে রেখে গেলেন ছেলে মেয়েদের সাথে বাড়িতে। এক রাত হাসপাতালে রেখে পরের দিন বাড়ি আনা হল নকশিকে। কোনো বন্ধন সম্পর্ক ছাড়াই বড় এক ঝামেলা কাঁধে বয়ে বেড়াচ্ছে আহসানুল্লাহ। আর এতখানি সম্ভব হয়েছে তার পরিবারের দুই নারীর মানসিক সাহসিকতায়। নকশির মতো অপরূপ সুন্দরী কমবয়সী একটা মেয়েকে বাড়ি এনে তার পেছনে সময় ব্যয় সমাজ আর পরিবার দুদিকেই প্রশ্নবোধক হওয়ার ছিল। কিন্তু শিফা সহজ সরল এবং স্বামীভক্ত নারী, তার পক্ষে গভীর কোনো ভাবনা সৃষ্টি হয়নি। আহসানুল্লাহর ভাবিও নরম মনের মানুষ। নকশি বাড়ি আনার পর আবারও বসতে হল নতুন সিদ্ধান্তের জন্য। হাসপাতালে নেওয়ার পরই আহসানুল্লাহ আর জয়তুন বেগম ঝটকা খেয়েছিলেন ডাক্তারের কথা শুনে। নকশি গর্ভবতী এবং তার শরীরে যে অবস্থা, গর্ভপাতের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই নির্দয়তার পরিচয় না দিয়ে আহসানুল্লাহ নকশি সবটা জানিয়ে জিজ্ঞেস করল কোথায় যেতে চায় সে। বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ি? কিছুটা সময় নীরব এবং তারপরই নকশি কান্নায় ভেঙে পড়ল। বয়সটা তার কম হলে বুঝো, জ্ঞান এখন আর একেবারে কম নয়। 3 দিন আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনার পর আর সে কিছুতেই যেন অবুঝ নয়। বাবা মা সমাজের ভয় তাকে মরে যেতেই বলবে, আর শ্বশুরবাড়িতে যেখানে স্বামীই নেই সেখানে কে শুনবে তার কথা। আহসানুল্লাহ খুব করিয়ে বুঝিয়ে তাকে তার স্বামী আওলাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলল। ফোন নাম্বার নিয়ে আহসানুল্লাহ নিজেই প্রথমে কথা বললেন আওলাদের সাথে নকশির আত্মীয়ের পরিচয়ে। বিধিবাম, নারীর ভাগ্য বড্ড নরম আর পরমুখ। অন্যের মুখের বাণীতেই ভাগ্য বদলে যায় তাদের। আওলাদের কান পর্যন্ত ঘটনা গিয়েছে। সেই ঘটনায় নকশি একজন পরকীয়া করা বেশ্যা। মন থেকে মৃত্যু কামনা করে আওলাদ তার সুন্দরী স্ত্রীর। আহসানুল্লাহ যথাসম্ভব বোঝানোর চেষ্টা করল নকশি কিছু অন্যায় করেনি, এমনকি তার সন্তানের মা হতে চলেছে। শীতের ঝরা পাতার মতোই নকশি নামটা ঝরে গেছে আওলাদের মন থেকে। কতটা ঠুনকো ছিল তার স্ত্রী প্রতি প্রেম তা আর বুঝতে বাকি ছিল না পদ্মদিঘির মাস্টার বাড়ির মানুষগুলোর।
শিফা আর জয়তুন বেগমের অনুমতি নিয়েই আহসানুল্লাহ বাড়িতে রেখে দিল নকশিকে নিজের বোনের পরিচয়। গ্রামের মানুষ হাজারটা কথা ছড়াবে ভেবে নকশির পরিচয় হল আহসানুল্লাহর খালাতো বোন হিসেবে। স্বামীহীনা বোন ঘর সংসারে ঠাঁই নেই বলে সে নিজ বাড়িতে জায়গা দিয়েছে। গল্পটা এখানেই শেষ হয়নি। জীবন সহজ পথে চলে না, কারো নকশিরও চলল না। মাস্টারি আর মুদি দোকানের আয় দিয়ে পরিবারের বাইরে বাড়তি একজনের খরচ চালানো সহজ সাধ্য নয়। পড়ার ঘরটা নকশিকে দেওয়া হলো, সেই সাথে বলা হলো বড় ভাবির মতো শাকসবজি, হাঁস-মুরগি পুষতে। বাড়ির ৩ জন ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব পড়ল নকশির ওপর। গর্ভবতী নকশির চাহিদাও কম নয় ভেবে আহসানুল্লাহ পাড়ার কিছু ছাত্রছাত্রীও দেখিয়ে দিল পড়ানোর জন্য। দুর্ভাগ্য সর্বকালের সঙ্গী হলেও বিপদ ঠিকই কেটে যায় একটা সময়। নকশিরও তাই হল। বাবা মা, শ্বশুরবাড়ি সব জায়গায় বিতাড়িত হয়েও থেমে নেই তার জীবন। থেমেছিল না তার পড়াশোনাও। নিজের ছোট বোনের মতো করেই নকশির দিকে খেয়াল রাখল। এক্সিডেন্টের সময় নকশির হাতে মোড়া যে পলিথিন ছিল তা সে সাথে করে নিয়ে এসেছিল। নকশিকে কলেজ ভর্তি করিয়ে দিল নকশির টাকায়। পড়াশোনা চালানোর দায়িত্ব নকশি নিজেই নিল। তবুও খরচে আটকে গেলেই সাহায্য করেছে ভাই হয়ে পাশে থাকা আহসানুল্লাহ। বাড়ি ২ মহিলাও তাকে আগলে নিয়েছে বোনের মতো। তবুও দিন শেষে তার দীর্ঘশ্বাস ছিল স্বামীর জন্য। নকশির প্রথম বছরের পরীক্ষার সময় পেট ভারী হল। বাচ্চার সময়ও ঘনিয়ে আসছিল, সেই সাথে তার ফুটবল শরীর নিয়ে ভয়। কিন্তু ওপরওয়ালা একদিক থেকে কেড়ে নিলে অনেক দিক থেকেই ফিরিয়েও দেন। ৯ মাস পূর্ণ করে কোনো এক শিশিরে ভেজা ভরে নকশির কোল জুড়ে এলো তার কন্যা সন্তান। স্নিগ্ধ ভোরের মতোই স্নিগ্ধতায় পরিপূর্ণ এক ছোট্ট বাচ্চা। মাস্টার বাড়িতে নতুন শিশুটির আগমনে উৎসবের আমেজ এলো। এলাকায় সবাই জানল মাস্টারের বোনের মেয়ে হয়েছে। পদ্মাদিঘি গ্রামে জন্ম নিল আওলাদের উত্তরসূরি, যার খোঁজ আওলাদ আর তার বাড়ির কেউই জানল না। খুব একটা কষ্ট হয়নি নকশির এই গ্রামে থাকতে, শুধু পড়াশোনার খরচের বেলাতেই যা সংকোচ আর লজ্জায় পড়ে যেত সে হাত পাততে। তবুও ওপরওয়ালার দয়ায় পড়াশোনা চালিয়েও মেয়ের জন্ম দিতে পারল। আতুর ঘরেই দায়ী মহিলা বাচ্চাকে দেখেই বলল, এই মাইয়া তো দেহি মার রূপ কাইরা আনছে। দুধে আলতা গায়ের রঙে টানা টানা চোখের ছোট্ট শিশুটি সবার নজরে লেগে গেল। শিফা তো খুশিতে কেঁদেই ফেলল বাচ্চাকে দেখে। মাস্টার বাড়িতে জন্ম নিল নকশির রাজকন্যা, সেই সাথে বাড়ির সকল সদস্যের মুখের হাসি হয়ে উঠল। শিশুটি শুধু ছোট্ট শিশিরের রাগের কারণ হল। নকশির মেয়ের ৭ দিনেই আকিকার ব্যবস্থা করল আহসানুল্লাহ। নামকরণের জন্য মসজিদের মৌলভী এলো। তার নাম রাখা হল আয়েশা। বাড়ির বাচ্চাদের মধ্যে সরো তার শিউলি ২ ভাইবোন খুব আদর করে বাচ্চাটাকে, শুধু চক্ষুশূল হয়ে রইল শিশিরের। শিফা দিনের প্রায় বেশিরভাগটা সময়ই আয়েশাকে নিজের কাছে কাছে রাখে, আর তাতেই ছোট্ট শিশিরের মন বিষিয়ে ওঠে বাচ্চাটার প্রতি। তার ধারণা ওই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বলে আম্মা এখন তাকে আদর করে বেশি। আকিকার পরদিন সকালে শিশির ঘুম থেকে উঠে চুপি চুপি ঢোকে নকশির ঘরে। বিছানায় লেপ মুড়িয়ে রাখা ছোট্ট আলতাকে অনাবৃত করে সারা গায়ে কাজল মেখে দেয়। নকশি তখন নিজের জন্য ভাত রান্না করতে রান্নাঘরে যায়। শিফা রান্না বসিয়েছিল, নকশিকে দেখতেই প্রশ্ন করল, আয়েশা ঘুমাইছে? হ ভাবি। রাতে অনেক কান্নাকাটি করছে, পরে আবার ঘুম দিছে। একটু আগে খাওয়ানোর পর আবার ঘুমাইতাছে।
নকশি ভাত বসিয়ে আবার ঘরে গেল দুটো আলু আর পেঁয়াজ আনতে। সকালের নাশতায় ভর্তা করলেই হবে তার। ঘরে ঢুকতেই চিৎকার করে উঠে নকশি। তার চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে আসে শিফা, জয়তুন বেগম আর শরৎ শিউলিও। আহসানুল্লাহ তখনও ঘুমে ছিল, সেও তড়িঘড়ি বেরিয়ে আসে। নকশির ঘরে ঢুকে সবাই চমকে যায়। বিছানায় লেপের ওপর দুটো চোখের সাদা অংশ ছাড়া কিছুই চোখে পড়ছে না। কালো মিচমিচে গা, এমনকি নখগুলো। সবাই অবাক হয়ে আয়েশাকে দেখছে। শরতী প্রথম জিজ্ঞেস করল, ফুপু আমা, আয়েশার বাবু এমন কালো হইল কি কইরা? নকশির দমবন্ধ অবস্থা। সে ভয় পেয়েছে ঘরে ঢুকে মেয়েকে এমন দেখে। আহসানুল্লাহ সামনে এসে আয়েশাকে কোলে তুলে নিল। তার গালে মুখে ধরতেই দেখল হাত পিছলায় সাথে কালি উঠছে। ঘরের মেঝেতে কাজলদানিটা দেখলেন জয়তুন বেগম। তার বুঝতে বাকি নেই আয়েশার শরীরে কাজল লাগানো, কিন্তু কে লাগিয়েছে। চোখ রাঙিয়ে শরৎ আর শিশিরকে প্রশ্ন করতেই তারা বলল, এই ঘরে তো মাত্রই আসলাম আমরা। নকশির কপালে চিন্তার ভাঁজ। সে চাল নিয়ে ঘর থেকে বেরিয়েছে 10 মিনিটের মতো হবে। এতটুক সময়ে বাইরের কেউ বাড়ি ঢোকেনি। এ বাড়িতে মাস কয়েক হলো টিন দিয়ে বেড়া দিয়ে একটা গেইট রাখা হয়েছে। শরৎ হঠাৎ বলল, সিসিরে করছে মনে হয় কাকা। সেই তো আয়েশারে সহ্য করতে পারে না। বড়রা সবাই অবাক হয়ে তাকালো শরতের দিকে। আহসানুল্লাহ জিজ্ঞেস করলেন, এই কথা কে বলছে তোমারে? শিশিরই তো বলে আয়েশার জন্য আম্মায় আমারে কম আদর করে। ফুপু আম্মাও শুধু আয়েশারে কোলে নেয়, আমারে এখন আর কাছে ডাকে না। শরতের কথা শুনে সবারই যেন এবার টনক নড়ল। সত্যিই তো, আয়েশার জন্মের আজ 8 দিন চলে, আর এই 8 দিনে নকশি সত্যিই একবারও শিশিরকে নিজের কাছে ডাকা হয়নি। শিফাও খুব একটা আলাদাভাবে ছেলেকে আদর করেনি। বরং গত 1 সপ্তাহে সেবার কয়েক বকাবকিও করেছে বিভিন্ন কারণে। আর তাই শিশিরের ছোট্ট মনে ধারণা জন্মেছে এই বাচ্চাটার জন্য তার আদর কমে গেছে। সারা সকাল শিশির আর বাড়ি এলো না, স্কুল কামাই দিল। দুপুরের দিকে বাড়ি ফিরতেই নকশি তাকে কাছে ডাকল। সে গেল না, শিফাও আদর করে কাছে ডেকে মুখে তুলে ভাত খাওয়াল। বিকেল থেকে ভর সন্ধ্যা পর্যন্ত চেপে ধরে রাখল নিজের কাছে। সন্ধ্যার পরই শিশিরকে পড়তে বসিয়ে কোনো এক কারণে আবার খুব বকাঝকা করল শিফা। বিকেলের শীতে উষ্ণ চাদরের মতো ফুরফুরে হওয়া মনটা শিশিরের আবারও বিষয়ে উঠল। আর সেই বিষ ঘুরে ফিরে পড়ল 8 দিনের আয়েশার ওপরই। রাতটা সে কারো সাথে কথা না বলেই বাবার বুকে মুখ গুজে কাটিয়ে দিল। খুব ভোরে বাবা যখন ঘুম থেকে উঠে মাকে ডাকছিল নামাজের জন্য, তখন শিশিরও জেগে গেল। মা নামাজে দাঁড়াতেই সে চুপ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ভেবেছিল আজও বাড়িতে থাকবে না, সে পালিয়ে যাবে কোথাও। পরক্ষণেই তার মন বদলে গেল। খুব ভোরেই আজ নকশি রান্না বসিয়েছে। সময় করে সে মেয়েকে নিয়েই কলেজে যাবে এই ভেবে। শিশির দেখল ফুপু আমার শাক কাটছেন বসে বসে। অতি সন্তর্পণে সে পা বাড়াল নকশির ঘরে। ঘুমন্ত আয়েশাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল ঘরের পেছনে দিকে। নকশি যে ঘরে থাকে সে ঘরের পেছনে পেয়ারা গাছ আর অনেকটা জায়গা জুড়ে সবুজ ঘাস। খালি পড়ে আছে জায়গাটুকুতে একপাশে নকশি লাউয়ের মাচা বেঁধেছিল। শিশির এসে আয়েশাকে সিসিরে ভেজা সবুজ ঘাসের ওপর রেখে দিল চুপচাপ। আর বিড়বিড় করে বলতে থাকল, এখানেই পড়ে থাক তুই শয়তান মেয়ে।
আমার আম্মার কোলে ওঠার খুব শখ, তাই না রে? এবার দেখি কি করে উঠিস তুই। আমার আম্মা, আমার ফুপু, আমার সবাইর কোলে ওঠা বের করব তোর দ্বারা। বলেই আবার শিশির ঘরের পেছনে আয়েশাকে ফেলে নিজেদের ঘরে এলো। আলনার পাশে একটা আলতার বোতল আছে তার মায়ের। সেই আলতাটা নিয়ে আবার ফিরে গেল শিশির নকশির ঘরের পিছনে। বোতলের সবটুকু আলতা হাতে নিয়ে আয়েশার মুখ ভিজিয়ে দিল। মুহূর্তেই ফর্সা রঙের আয়েশার মুখ আলতায় মিশে লালচে গোলাপি রং হয়ে উঠল। শিশিরে ভিজে গায়ের কাঁথার ঠান্ডায় ঘুম ভেঙে গেছে আয়েশার। সে হাত দুটো নেড়ে নেড়ে ঠোঁট ভেঙাচ্ছে। এই বুঝি সে গলা ফাটিয়ে কান্না করে দিবে। তার ভেঙানো মুখের দিকে তাকিয়ে থেকে শিশির হঠাৎ অস্পষ্ট শব্দে উচ্চারণ করল, আলতা। কুয়াশার চাদর সূর্যের আলোয় পাতলা আর মিহি হতে শুরু করেছে। চারপাশে পাখির কোলাহল বাড়ছে একটু একটু করে। নকশি ভাতের মার গালতে পাতিল উপর করতেই মনে পড়ল আয়েশাকে সে লেপটা ঠিকঠাক দিয়েছিল তো। কাটাকুটি তার শেষ, এখন একবার আয়েশাকে দেখে আসা দরকার। আজ শিফা ভাবি এখনো ঘর থেকে বের হয়নি, নইলে ভাবি একটু খেয়াল রাখত, ততক্ষণে সে রান্নাটা সারত। তরকারি ধুয়ে একপাশে রেখে উনুনের মুখের জ্বলন্ত লাকড়িটা বের করে রাখল। বড় বড় পা ফেলে ঘরে ঢুকল আয়েশাকে দেখতে, আর আজও বুকটা ধক করে উঠল। বিছানায় আয়েশা নেই, আর না ঘরটাতে কেউ আছে। কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে আকস্মিক আর্তনাদ করে উঠল। শরতের মা নিজের ঘরের পেছনে ছিলেন, হাঁস মুরগি ছোট্ট ঘরটি থেকে ছাড়ছিলেন বলে। তিনিই প্রথম শুনলেন নকশির কান্না। হাতে থাকা মুরগির খাবারের বাটিটা ফেলেই দৌড়ে এলেন। কি হয়েছে জিজ্ঞেস করে কোনো উত্তর পেলেন না, কিন্তু বিছানায় আয়েশাকে না দেখে বুঝতে বাকি নেই কি হয়েছে। ঘর থেকে বের হয়ে শিফাকে ডাকলেন। আহসানুল্লাহ বাড়ি নেই, তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দোকানে যান। শিফা মাত্রই রান্নার ব্যবস্থা করতে ঘর ছেড়ে বেরিয়েছিল। জায়ের ডাক আর নকশির কান্না শুনে ভীত হল সে। কিছু জিজ্ঞেস করার আগেই জয়তুন বেগম বললেন, তোমার শিশির কই? কি হইছে ভাবি? আয়েশা নাই বিছানায়। শিশিরারে ডাকো, ওর কাছেই হইব। শিফা আতঙ্কিত হল শুনে। কাল রাতেও সে কত করে বোঝালো ছেলেটাকে, কিন্তু কিছুই বুঝল না। 6 বছর বয়সী একটা বাচ্চা কি এতটাই অবুঝ হয়? বুঝে আসে না শিফার। তার ভয় হচ্ছে ছেলেটা আবার আঘাত না করে বসে বাচ্চাটাকে। সেই দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে জোরে ডাকল, শিশির। পরপর কয়েকবার ডাকতেই শিশির কাপা স্বরে জবাব দিল। নকশির ঘরের পেছনে থেকে আওয়াজটা শোনা যেতেই তিনজনে দৌড়ে ঘরের পিছনে গেল। বিপদ, সত্যিই বিপদ ঘটিয়েছে ছেলেটা। ছোট্ট আয়েশাকে আলতায় লাল করে ঘাসের ওপর ফেলে রেখেছে। গা কাঁপানো শীতে এইটুকুনি বাচ্চাকে এভাবে ফেলে রেখেছে দেখতেই ঝাপটে কোলে তুলে নিল নকশি। শিফা ভীত চোখে চেয়ে আছে আয়েশার দিকে। বাচ্চাটা কাঁপছে, থরথর করে, কিন্তু মুখে কান্নার ভাব নেই একটুও। বুকের মাঝে চেপে ধরে নকশি তাকে আঁচলে পেঁচিয়ে নিল। কোনো কথা না বলে চলে গেল ঘরের দিকে। নকশি যেতেই শরতের মা শিশিরের দিকে চেয়ে একটা ধমক দিয়েই চলে গেলেন নকশির কাছে, দেখা দরকার বাচ্চাটার কি অবস্থা। তারা যেতেই শিশির ভয় ভয় তাকালো মায়ের দিকে। যে চোখে সে কখনো রাগী ভাব দেখেনি, সে চোখেই আজ ক্রোধের আগুন ঝরে পড়ছে। ভয় কাটা দিয়ে উঠল তার সারা শরীর। সে আমতা আমতা করে মাকে বলতে লাগল, আমি ওরে কিছু করি নাই। মুখের কথাটা শেষ হতেই শিফা এক হাতে ছেলের বাজু ধরে অন্য হাতে চড় থাপ্পড় লাগাতে শুরু করলেন।
তার থাপ্পড়ের চোটে হাউমাউ করে কাঁদছে শিশির। আহসানুল্লাহ মাত্রই বাড়ি ফিরেছিল। ছেলের কান্না শুনে ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে কেউ নেই। ঘর থেকে বের হতেই দেখলেন নকশি দৌড়ে ঘরের পিছে যাচ্ছে। তাকে অনুসরণ করে সেদিকে এগোতেই দেখল শিফা ইচ্ছেমতো মারছে শিশিরকে, আর নকশি আড়াল করতে চাইছে ছেলেটাকে। হতভম্ব হয়ে কিছুক্ষণ কোনো কথা মুখে আসল না আহসানুল্লাহর। তারপরই স্ত্রীকে ধমকে উঠলেন এভাবে ছেলেকে আঘাত করার জন্য। এগিয়ে গিয়ে শিশিরকে টেনে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ালেন। শিশিরের শ্যামবর্ণ গালে হালকা লালচে আভা আর আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাবার বুকে মাথা রাখতেই আহসানুল্লাহ বললেন, থামো বাবা। কি হইছে আম্মা, তোমাকে মারল কি জন্য? শিফা রাগের চেয়ে ভয়টাই বেশি পেয়েছিল। শিশিরের ভুলে যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, তখন কি হতো? নকশিকে বিপদ থেকে উদ্ধার করতে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন, আর আজ নতুন করে তারাই তার ক্ষতির কারণ হয়ে যেত। ভাবতেই তো গায়ে কাটা দেয়। নকশি পাশেই দাঁড়িয়েছিল, সে ধীরে হাত রাখল শিফার কাঁধে। হঠাৎ কাঁধে হাত পেয়ে চমকে উঠে শিফা। ঘরে যান ভাবি, শিশিরটারে এমন কইরা মারা ঠিক হয় নাই। ও তো ছোট মানুষ, কষ্ট পাইয়া এমন করছে। আমারাও তো ভুল করছি, ওরে একটুখানি আদর করলেই ও বুঝত। করুণ গলায় কথাটা বলছিল নকশি। তার চোখে পানি ছলছল করছে, কাঁদছে শিফাও। তুমি ঘরে যাও নকশি, আয়েশারে একটু ভালো কইরা তেল মালিশ কইরা বুকে নিয়া লেপ মুড়ি দিয়াশো। শরীর গরম রাখা দরকার তার, নইলে ঠান্ডার সমস্যা হইব। কথাটা বলেই শিফাও চলে গেল নিজের ঘরে। আহসানুল্লাহ বিছানায় বসে ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে আছে। আর শিশিরও হিচকি তুলে কাঁদছে, বারবার বলছে, আমি আলতারে মারি নাই একটুও, শুধু ফালাইয়া রাখছি বাইরে যেন তারে না পাইয়া আম্মা আর ফুপু আম্মায় আমারে আদর করে। আলতা কে? অবাক হয়ে প্রশ্ন করলেন আহসানুল্লাহ। শিশির বুঝল না বাবা কি বলল। সে যে কান্নার ঘোরে আয়েশাকে আলতা বলছে তা সে বোঝেইনি। কিন্তু আহসানুল্লাহ খেয়াল করল শিশিরের হাতমুখ সব আলতায় লাল হয়ে আছে। বুঝলেন, ছেলে হয়তো কাঁদতে কাঁদতে ভুল বলছে। সে অতি আদুরে গলায় তাকে অনেক কথা বলে বোঝাচ্ছেন। শিশিরের কান্না থামতেই বললেন, চলো আব্বা, আমরা আজ হোটেলে নাশতা করে স্কুলে যাব। তুমি দাঁত মেজেছ? শিশির মাথা নাড়ল না। আহসানুল্লাহ আবার ছেলেকে কোলে তুলে নিলেন কলপারে যাবেন বলে। দরজায় দাঁড়ানো শিফাকে দেখতেই ক্রোধান্বিত চোখে তাকিয়েই তাকে এড়িয়ে ঘর ছেড়ে বের হলেন। বাড়িতে এখন থমথমে ভাব। নকশি ঘরে বসে আয়েশার গা হাত পা মুছিয়ে ভালো করে গা ঢাকল। মেয়েটার পুরো শরীর হিম হয়ে আছে। ভয় হচ্ছে এত ছোট বাচ্চা আর তীব্র শীতে শিশিরে ভেজা ঘাসে ভিজেছে। জ্বর, নিউমোনিয়া না হয়ে যায়। আহসানুল্লাহ ছেলের মুখ ধুইয়ে নিয়ে এলেন নকশির ঘরে। তাকে দেখতেই নকশি বসা থেকে উঠতে যাচ্ছিল। তিনি বললেন, বসো, উঠতে হবে না। নকশি বসে রইল। আহসানুল্লাহ চৌকির সামনে এসে আয়েশার মাথায় হাত বুলিয়ে শিশিরকে প্রশ্ন করলেন, তোমার বোনকে ভালো লাগে না আব্বা? শিশির কাচুমাচু মুখ করে চেয়ে আছে বাবার দিকে। আহসানুল্লাহ খুবই শান্ত স্বরে পুনরায় প্রশ্ন করলে শিশির জবাব দিল, আব্বা আলতা অনেক ফর্সা দেখেই আম্মা তারে বেশি কোলে নেয়, ফুপু আমাও। নকশি জড়িয়ে ধরল শিশিরকে। তার মায়া হল খুব শিশিরের জন্য। এ বাড়িতে আসার ঠিক কয়েকদিন পর থেকেই বাড়ির 3টি বাচ্চাই তার খুব কাছের হয়ে গিয়েছিল।
বিশেষ করে শিশির পড়াশোনার ফাঁকে বেশিরভাগটা সময় গা ঘেঁষে থাকত। কতগুলো মাস একসাথে কাটিয়ে বাচ্চাটা তার ন্যাওটা হয়ে গেছে। খারাপ লাগলো তার, তাই জড়িয়ে ধরে চুমো খেল শিশিরকে। সে বলল, এমন আর হইব না বাবা, আদর তো আমি তোমারেই বেশি করি। আহসানুল্লাহ শীতল স্বরে কাছে ডাকল শিশিরকে। তাকে বিছানায় তুলে বলল, এই বাবুটাকে একটু আদর করো তো বাবা। শিশির আলতো হাতে আয়েশার গাল ছুঁয়ে বলল, ও খুব তুলতুলে আব্বা। হ্যাঁ, ও তো খুব ছোট আর তুলতুলে। তুমি যদি তাকে তুলতুলে হাতে না ধরো তাহলে তো সে কষ্ট পাবে, তাই না? তুমি না তার বড় ভাই হও, তুমি কষ্ট দিবে তাকে? শিশির চুপ করে রইল। সে মনে মনে ঠিকই ফুঁসে আছে, কিন্তু বাবার সামনে কিছু বললে বাবা নিশ্চয়ই তাকেও ধমক দিবে, যেমন করে মাকে দিয়েছিল। সে বলল, এখন থেকে তাকে আদর করবে খুব। বাবার সাথে ঘর থেকে বেরিয়ে গেল শিশির। যথা সময়ে স্কুলেও রওনা দিল। মন খারাপ ভাবটা তার রয়েই গেল। মনে মনে ঠিক করল আর কয়দিন দেখবে, তারপরও যদি আম্মা আর ফুপুয়ামা তাকে কম আদর করে তাহলে সে আলতাকে বাড়ির বাইরে বটতলায় রেখে আসবে। সেখানে একটা পাগল বুড়ি আছে, তার কাছে ছেড়ে আসবে, তখন দেখবে সে তারা কাকে আদর করে। মাস্টার বাড়িতে হাতে গুনে মাত্র ৮ জন সদস্য, ছোট্ট আয়েশাকে নিয়ে। অথচ বাড়িটা তাদের অনেক বড়। এই বাড়িতে পাড়ার মানুষদের আনাগোনা খুব বেশি নয়, তবে বিপদগ্রস্তরা সবাই প্রায় এ বাড়িতে পা রাখেন। আহসানুল্লাহ সাধ্যমতো সহায়তা করে, আবার বুদ্ধি পরামর্শও দেন। আজও তেমনি একজন এসে হাজির হয়েছেন। তার বিপদ তেমন কিছু না, শুধু তার ৩৫ বছর বয়সী অবিবাহিত ছেলেকে বিয়ের জন্য রাজি করানোর আবদার নিয়ে এসেছেন জরিনা খালা। জরিনা বেগমের একটি মাত্র সন্তান জহির। আহসানুল্লাহ আর জহির দুইজন বন্ধু, কিন্তু জহির একটু অন্তর্মুখী স্বভাবের। অজানা কোনো এক কারণে সময়মত বিয়েটা করেনি। আহসানুল্লাহ আর পাড়ার অন্যান্য বন্ধুরা সবাই বিয়ে করে ২-৩ সন্তানের বাবা হয়ে গেছে। কিন্তু জহির পড়ালেখা করে পদ্মাদিঘি বাজারে বই খাতার দোকান খুলে বসে আছে। ভালো চাকরির সুযোগ পেয়েও কোনো চাকরি বেশিদিন করতে পারেনি একা মাকে রেখে। তাই গ্রামেরই বাজারে দোকান দিয়ে বসেছে। কিন্তু তার সমস্যা একটাই, সে বিয়ে করতে সম্মতি দেয় না। তাই আজও জহিরের মা কান্নাকাটি করে এলেন আহসানুল্লাহর কাছে। আজ শুক্রবার, ছুটির দিন। আহসানুল্লাহ বাড়িতেই থাকবে দুপুর পর্যন্ত, আর তাই জরিনা বেগম সকাল সকাল এলেন। নকশি সবে তার কাপড়চোপড় নিয়ে কলপারে যাচ্ছিল। জরিনা তাকে দেখে কি যেন মনে পড়ার মতো করে পাশ কাটিয়ে চলে গেলেন। জয়তুন বেগম তার ঘরের দরজায় বসে পুঁইশাক কাটছিলেন। জরিনা বেগমকে খেয়াল করতেই নকশিকে জিজ্ঞেস করল, বুড়ি কি কইল রে নকশি? কিছু বলে নাই বড় ভাবি, মতিগতি ভালা না জহিরের মার। আমি কিন্তু আগেও দেখছি বুড়ি তোর দিকে কেমনে জানি তাকায়। নকশি বুঝল না শরতের মায়ের কথা। সে ভাবল মহিলা তো আগে থেকেই চিনে, হয়তো অন্য কোনো কারণে ওভাবে তাকিয়েছে। কিন্তু না, জয়তুনের কথাই ঠিক হলো আরও ৬ মাস পরে। হঠাৎ একদিন আহসানুল্লাহ ডাকলেন নকশিকে নিজের ঘরে। শিফা আর জয়তুনও উপস্থিত ছিল। কথার শুরুটা ছিল শিশিরের ডাক নিয়ে। আয়েশাকে আজকাল খুব আদর করে শিশির, কিন্তু তার সাথে আরও একটা নতুন ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ আয়েশা নাম বললেই শিশির সবাইকে খুব করে বলল যেন আয়েশা না তাকে আলতা বলে ডাকে। আহসানুল্লাহ প্রথমে সে কথাই বললেন, শিশির তো দেখি আয়েশা নাম একদমই শুনতে পারে না, তার নাকি পিচ্চি বাবুকে আলতার মতো লাল লাগে, তাই আলতা ডাকতে চায়।
তার তো দারুণ একটা আবদারও আছে। ঘরে সবার মুখেই উচ্ছলতার হাসি। নকশিও হেসে জানতে চাইল কি সেই আবদার। এবার আহসানুল্লাহর আগে সিফাই বলল, আয়েশারে সবাই এখন থাইকা আলতা ডাকব। আর এমন কি আবদার ভাবি? ভালোই তো নামটা আলতাই ডাকমু। আয়েশা নাম তার খাতায় কলমে থাকব, ডাকনাম আলতা থাকল। কত কাহিনী করব পোলাপান অহন। বড় হইতাছে আর রংঢং শিখতাছে সবগুলানে। হাসতে হাসতে জয়তুন বেগম কথাটা বলেই আবার যোগ করলেন, তা অনেক তো হইল নকশি মাইয়া নিয়া একলা সংসার। এইবার কিছু ভাববি না? নকশি বুঝল না বড় ভাবির কথা। সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই আহসানুল্লাহ বলল, বসো তুই এখানে। একটা কথা বলি, শান্ত মনে শুনবি, তারপর বিচার ভাবনা করে পরেই জবাব দিবি। বাড়িতে সবাই এতদিনে নকশিকে তুই বলেই সম্বোধনে নেমে এসেছে। বিশেষ করে আহসানুল্লাহ যেমন বোন পরিচয় নকশিকে বাড়িতে ঠাঁই দিয়েছে, তেমনি নিজের বোনের মতোই শাসনে স্নেহে রাখছে। নকশির কলেজের ফাইনাল পরীক্ষা কয়েক মাস পরই, কিন্তু আজই সে নকশির জন্য বিয়ের প্রস্তাব পেয়েছে জরিনা কাকির কাছ থেকে। তার বন্ধু জহির নাকি অনেক আগে থেকেই নকশিকে পছন্দ করছে, কিন্তু বয়সের ব্যবধান আর নকশির বাচ্চা হওয়া সব মিলিয়ে অনেক দ্বিধায় ছিল সে। এতদিনে তার জোরটা কেটেছে বলেই সে তার মাকে জোর করেছে বিয়ের প্রস্তাব দিতে। পাড়ায় সবাই জানে নকশির তিনকুলে তেমন কেউ নেই আহসানুল্লাহরা ছাড়া, তাই তার কাছেই প্রস্তাব রেখেছে। নকশি ভীত চোখে চাইল আহসানুল্লাহর দিকে। সে আশ্বাস দিল, ভয় পাওয়ার কিছু নেই। জরিনা কাকি তোর জন্য বিয়ের প্রস্তাব দিছে। জহিরকে তো চিনিস, তুই আমার বন্ধু। ঈদেও বাড়িতে আয়শা দাওয়াত খেয়ে গেল। নকশি মাথা দোলালো, সে চিনে। কলেজে যাওয়ার সময় প্রায়ই দেখত জহির তার দোকানের বাইরে বসে থাকত দোকান ফেলে। আবার খাতা কলম কিনতে গেলেও হাজারটা বাহানা দিত টাকা না নেওয়ার, কিন্তু নকশি বুঝতে পারেনি লোকটার মনে তাকে নিয়ে কিছু ছিল। আহসানুল্লাহ তাকে জহির সম্পর্কে বিস্তারিত বললেন। সে মানুষ হিসেবে কতটা ভালো তাও বললেন। সব শুনে নকশির মাথায় প্রথমেই যে কথা এলো, সে বিয়ে করবে না আর। আহসানুল্লাহ বলল, সপ্তাহ খানেক সময় নিয়েছি আমি, তারপর জানাবো তাকে তোর উত্তর, তাই তুই ভালোভাবে ভেবে নিশ্চিন্তে সিদ্ধান্ত নে। তোর ভালোটা দেখার দায়িত্ব আমাদের। মাস্টার বাড়ির আঙিনায় 2টা শীত পেরিয়ে দ্বিতীয় বসন্ত কাটছে নকশির আর তার মেয়ের। গত মাসেই আলতার জন্মদিন গেল 1 বছরের। গ্রাম্য সংস্কৃতিতে জন্মদিন পালন বলতে কেক কাটা খুব বেশি অভিজাত পরিবারে হয় মাত্র। মাস্টার বাড়ির আহসানুল্লাহ শহরে থেকে পড়াশোনা করা মানুষ। সেখানকার সংস্কৃতি কিছু না কিছু নিজের মধ্যে ছিল বলেই অতি শখের বশে ভাগ্নির জন্য কেক আর মোরগ পোলাওয়ের আয়োজন করে মানুষজন দাওয়াত করেছিলেন। এই আয়োজন শুধু আলতার জন্মদিন উপলক্ষে না, ছিল নকশিকে নিজের নিকটত্ব প্রকাশেরও। যেবার নকশির জন্য বিয়ের প্রস্তাব এলো জহিরের বাড়ি থেকে, সেবারই নকশি প্রথমে প্রস্তাব নাকচ করে। কিন্তু আহসানুল্লাহ মনে করে নকশির বয়স অনেক কম, দেখতেও সে অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। যতই সে অভিভাবক হয়ে বড় ভাই হয়ে আগলে রাখুক, সমাজে কিছু লোক সেসবের তোয়াক্কা করবে না। স্বামীহীনা নারীর জীবন সহজ নয়। তার পথে হাজারো পুরুষ চোখের বিষাক্ত ছোবল হরহামেশাই থাকবে। তাই সবাই মিলে অনেক বোঝানোর চেষ্টা করলেও বিয়েটা জরুরি। আর জহিরের সাথে বিয়ে হলে তার ভালোমন্দ খোঁজটা আহসানুল্লাহ সবসময় রাখতে পারবে। নকশি মানল না সে কথা। না ভেবেই সে প্রস্তাব ফেরায়নি, বরং খুব ভালো করে ভেবে দেখেছে।
আওলাদের কাছে ফিরে সে কখনোই যাবে না, তার ওপর কদিন আগেই জেনেছে আওলাদ দেশে এসে দ্বিতীয় বিয়ে করেছে। আর সেক্ষেত্রে তার আর তার মেয়ের জীবনে একটা পুরুষ ছায়া সত্যিই জরুরি। কিন্তু সেই ছায়াটা সত্যিই ছায়া দেবে তো? বিয়ে হলেই আরও সন্তান আসবে, সেই সন্তানের বাবা তখন তার এই সন্তানকে পরসন্তান মনে করে অবহেলা করবে না তো? না, কিছুতেই সে নতুন কোনো সম্পর্কে জড়াবে না। বাড়ির সবার পীড়াপিড়িতে কিছুদিন ভেবেছিল জহিরকে নিয়ে, কিন্তু মেয়েটার কথা ভাবতে গেলেই তার আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। জহির নিঃসন্দেহে মানুষ ভালো, কিন্তু বিয়ের পর কি এমনই ভালো থাকবে? না, নকশির আর বিয়ে করা হলো না। কলেজের ফাইনাল দিয়ে আহসানুল্লাহর পরামর্শে স্কুলে চাকরি নিল। ততদিনে গুটি গুটি পায়ে হাঁটতে শেখা আয়েশা বাড়িতে সবার আলতা হয়ে চোখের মণি হয়ে গেছে। ঋতুর সাথে পাল্লা দিয়ে বদল হল আলতার দৈহিক গঠন। ছোট্ট তুলতুলে মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে গেল। সেই ধীরে বড় হওয়াটাই যেন চোখের পলকে চলে গেল। নকশির বয়সও বেড়ে চেহারায় বড় বড় একটা ছাপ এসে গেছে। আলতার বয়স তখন 5 চলছে। শিশির ক্লাস 6-এ পড়ে আর শরত 9-এ উঠেছে। বাড়িতে সারাক্ষণ ছোটাছুটি করা আলতার হাতেখড়ি হয়ে গিয়েছিল ততদিনে। শিশির আর শরৎ দুজনেই ছোট্ট আলতাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, আবার শিশিরের শাসনও চলে খুব। পাড়ায় খেলতে গেলে শিউলিকে সাথে না নিয়ে গেলেও আলতা থাকে শিশিরের একমাত্র সঙ্গী। সময়ের সাথে তাল মিলিয়ে বাচ্চারা বড় হতে হতেই আহসানুল্লাহর দৃষ্টিতে বিঁধল বাচ্চাদের পরিবর্তন। বিশেষ করে বাড়িতে থাকা 4টে বাচ্চার 4 রূপ দেখে হতাশার সাথে খুশির মিশ্র অনুভূতি হয় তার। 5 বছরের আলতা খুব চঞ্চল প্রকৃতির, আর তার চলন বলনে মনে হয় সে ছেলেদের খুব অনুসরণ করে। ছেলেদের খেলার জিনিসপত্রে তার নজরে টিকে থাকে। বাড়ির আরেক কন্যা শিউলি, আহসানুল্লাহর ভাতিজি শিউলি ক্লাস 4-এ পড়ে। তেমন একটা খেলায় আগ্রহী নয় মেয়েটা, সারাক্ষণ সাজগোজ আর সব ব্যাপারেই কেমন এক কুটচালভাবে থাকে, অথচ তার মা মাটির মানুষ। আহসানুল্লাহ হতাশ হয় তার কথা ভেবে। মেয়েটা কাউকে কিছু দিতে চায় না, এমনকি নিজের ভাই শরৎকেও সে নিজের ভাগের কিছু দিতে রাজি হয় না। মেয়েটা কি বড় হলেও এমনই থাকবে? ভাবতেই খারাপ লাগে। বাড়িতে তৃতীয়জন শিশির। এই আরেকজনকে দেখেও আহসানুল্লাহ কষ্ট পায়। ছেলেটা যতই বড় হচ্ছে ততই আচরণে রূঢ় আর কঠোর মনের হয়ে উঠছে। ছোট্ট আলতাকে সে প্রথমে পছন্দ না করলেও পরে খুব আদর করত, কিন্তু যতই দিন যাচ্ছে ততই তার অত্যাচার বাড়ছে মেয়েটার প্রতি। একসাথে 4 জন পড়তে বসে নকশির কাছে। আলতা সবে বর্ণমালা শিখছে, কিন্তু এখনই তার ভুল পেলে নকশির আগে শিশিরই তাকে চড় থাপ্পড় বসিয়ে দেয়। ওইটুকুনি মেয়ে একা একা গেট পেরিয়ে বাড়ির বাইরে যেতেই শিশির এসে তাকে ধমক দেয়। পড়াশোনা তার ঠিক থাকে সর্বদা, কিন্তু পাড়ায় অন্য বাচ্চাদের ওপরও কেমন জোর খাটানো আচরণ করে, এটা নিয়ে হতাশার চেয়ে বেশি ভয় হয় আহসানুল্লাহর। বাড়ন্ত বয়স থেকেই তার মন মস্তিষ্কের বিকাশ ঘটবে, আর সেই বিকাশ এমন উচ্ছৃঙ্খল হলে কি করে হবে? আর বাড়ি বড় ছেলে শরৎ, সে সত্যিকার অর্থেই বাড়ির বড় ছেলে হয়ে উঠেছে। ক্লাস 9-এ উঠতেই যেন সে ঘর সংসার সব বুঝতে শিখে গেছে। আহসানুল্লাহ স্কুলের পাশাপাশি নিজের দোকানে বসেন। আজকাল শরৎ খুব করে ধরেছে, কাকা আমাদের দোকানের ভাড়াটা ছাড়িয়ে দেন, স্কুলের ফাঁকে আমিই বসব দোকানে। দায়িত্ব জ্ঞানের বিকাশ তার মস্তিষ্কে এখনই যেন প্রবল হয়ে গেছে।
পড়াশোনার পাশাপাশি সে তার মায়ের সব রকম কাজেই হাত বাড়ায়। গর্ব হয় আহসানুল্লাহর ভাতিজার দিকে তাকালে। মন বলে এই ছেলেটা খুব উপরে উঠবে। সে কিছুতেই শরৎকে পড়াশোনায় অবহেলা করতে দিবে না। পর হয়ে যদি নকশিকে পোড়ানোর কাজটা করতে পারে তবে শরৎ তো তার নিজের ভাইয়েরই রক্ত। শরৎকালের শুরু। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় সারাটা দিন। বিকেল হলেই বাড়ির পেছনে একটা ধানি ক্ষেত পানিতে ভরা, তার পাশেই গিয়ে বসে আলতা। সাথে থাকে শিউলি আর তার পাড়ার খেলার সাথীরা। ক্ষেত ভরা পানি জমে আছে বর্ষার। ঋতুর বর্ষা শেষ হলেও মাঠঘাটের পানি এখনো নামেনি। নকশি আজ কাঁথা সেলাই করতে বসেছে, তাই শিউলির সাথে পাঠিয়েছে খেলার জন্য। শিউলির সেদিকে মন নেই, সে তার সাথীদের সাথে খেলতে খেলতে আম বাগানে চলে গেল। আলতা বাগানের কিনারায় যেখানে ঢালু জমি আর নিচে ক্ষেত, ঠিক সেখানটায় বসেই খেলছে একা একা। হাতে তার কচু পাতা। কচু পাতার ঠোঙ্গা বানিয়ে উপর হয়ে সে পানি তোলার চেষ্টা করছে। তার পা টলছে, পানির নাগাল কিছুতেই পাচ্ছে না। শরৎ ভাই দেখিয়েছিল এই পাতায় পানি নিলে কেমন বলের মতো হয়ে গড়িয়ে পড়ে। আশ্চর্য হয়ে দেখেছিল সে। আজ তাই নিজেই তেমনটা করার চেষ্টা। সামনে ক্ষেত ভরা পানি, তার মাথা অবধি ঠাঁই হবে না। ছোট্ট আলতার কি তা বোঝার সাধ্যি হয়েছে। সে আরও এক পা নিচে নেমে এবার একদমই কুঁজো হল, হাত পানি ছয়ে ছয়ে। ঠিক তখনই কোথা থেকে শিশির এসে চিলের মতো ছো মারল। ঠিক যেন চিল এসে তার শিকার নিয়ে উড়ে গেল। বাগানের মাঝে নিয়েই শিশির দু গালে শক্ত করে চড় মারল আলতার। তারপরই ডান হাতের কবজি টেনে বাড়িতে নিয়ে গেল। উঠোনে বসে পান চিবুচ্ছেন জয়তুন বেগম, পাশেই কাঁথায় ফুল তুলছিল নকশি। ক্রোধে শ্যামলা মুখের কঠিন ভাব আর ফর্সা আলতার গালের লালিমা দেখেই আতকে উঠল নকশি। কি হইছে বাবা, ওরে মারো কেন? মারব না তো কি? কত বড় কলিজা ওর, ক্ষেতের আইলে বৈশা উপর হইয়া পানি ধরে। এখনই তো আমি না দেখলে খেতে ডুবত। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল শিশির কথা শেষ করে। অবাক হয়ে জয়তুন বেগম তাকিয়ে রইলেন নির্বাক। এতটুকু ছেলে অথচ তার রাগ আকাশ ছোঁয়া। কিন্তু এটাও তো ঠিক, বাগানের পিছে খেতে পানি বড়দের কোমর সমান। গ্রামের ওপাশটা একটু বেশি ঢালু বলেই নদীর পানি শরৎকালেও খুব থাকে। ভাবতেই নকশির গা কাটা দিয়ে উঠল। জয়তুন চিন্তিত মুখে বললেন, ওই হারামজাদির লগে এইডারে দেওয়াই ভুল হইছে। আলতা, তোর শিউলি আপা কই? শেষের প্রশ্নটা তিনি আলতাকে করলেও কান্নারত আলতা জবাব দিতে পারল না। শিশির ভাই তাকে সবসময় মারে, কিছু ভুল করলেই মারে। সে মাকে জড়িয়ে ফোপাতে লাগল। শিশিরও চোখ পাকিয়ে আরেকবার আলতাকে দেখে চলে গেল সেখান থেকে। আজ মা বাবা কেউ বাড়িতে নেই তার। আহসানুল্লাহ আর শিফা গেছে শিফার বাপের বাড়ি। অনেক বছর হল তাদের বিয়ের। শিশির একটাই ছেলে, দ্বিতীয় সন্তানের খুব শখ। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। শহরের হাসপাতালেও কত টাকা খরচ করল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হতাশায় ভুগতে থাকল শিফা এই নিয়ে। যে যখন যা বলছে তাই করছে, দ্বিতীয়বার একটা সন্তানের জন্য। এবার তার ভাবি এক কবিরাজের কথা বলল। আহসানুল্লাহ মানছিলেন না, কিন্তু এবার শিফা খুব করে জেদ ধরল। বাধ্য হয়েই আজ সে শিফাকে নিয়ে গেল শ্বশুরবাড়ি।
শিশিরকেও সঙ্গে নিতে চেয়েছিল, কিন্তু এই জেদি ছেলেটা তার নানা বাড়ি তেমন একটা পছন্দ করে না। থেকে গেল সে জেঠি আম্মা আর ফুপু আম্মার সাথে। দুপুরেও নকশি খুব যত্ন করে খাইয়ে দিল। রাত হতেই জেঠি মার পাশে শুয়ে পড়ল। মাস্টার বাড়ির আবহাওয়া দিনভর চঞ্চল, আর রাত হলেই একাকিত্বের পর্দা টানে জয়তুন আর নকশির ঘরে। শ্রাবণের শেষ সপ্তাহ। ঝকঝকে পরিষ্কার আকাশের নীলরঙে নীলাভ ধরণী। বাড়ির কলপারের পেছনে বড় এক কড়ি গাছ। তাতে এক সপ্তাহ হল একজোড়া কাকের বাস। সকাল হলেই কাকা শুরু হয় তাদের। আলতা প্রচণ্ড বিরক্ত এই কাক দম্পতির সংসারের দৈনন্দিন কলকলে, তাই আজ সকালেই সে গুলতি হাতে এসে উঠোনে দাঁড়িয়েছে। ক্লাস 8-এ ওঠার পরই তার মেয়েলি ঘটনা ঘটল। শারীরিক পরিবর্তন সাথে মাসিক এই মেয়েলি ব্যাপারে সে এখন প্রতি মাসেই 2-4 দিন ক্লাস ফাঁকি দেয়। আজও সে তার সেই বাহানা কাজে লাগিয়ে ঘরে বসেছিল। নকশি হাইস্কুলে শিক্ষকতা শুরু করেছে কয়েক বছর ধরেই। সে এলাকায় 2টো ছাত্রী পড়ায় সকালে। সে কারণেই সকালে রান্না সেরে 8টার মধ্যে তাকে বেরিয়ে যেতে হয়। বাড়ি ফিরতে ফিরতে আবার বিকেল 4টা। মাঝে শুধু টিফিনে বাড়ি আসে, আলতাকে সঙ্গে নিয়ে খেয়ে আবার মেয়েকে নিয়েই স্কুলে যায়। আজ আর আলতা যায়নি, সে বাড়িতে একা। শিশিরও এখন কোচিং করে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য শিউলিও কলেজের প্রথম বছর শেষ করেছে। সকাল থেকে বাড়িতে জয়তুন আর শিফা ছাড়া তৃতীয় কেউ না থাকায় আলতার আজ মহা আনন্দ হচ্ছে। সে গুলতি তাক করে গাছের ডালে ডালে নিশানা করছে। যে করেই হোক একটা কাক তো সে অবশ্যই মারবে আজ। শিফা ঘরের বারান্দায় বসে পোলাওয়ের চালে কাকর খুঁজছেন। শিশির কতদিন ধরে ভুনা খিচুড়ির আবদার ধরেছে। আলতাকে ছুটতে দেখেই ডাকল, আলতা, তোর না বলে শরীর খারাপ? স্কুলে গেলি না বাহানা কইরা, আর এখন এমনই গুলতি নিয়া দৌড়াস কেন? কিছুটা ধমকের সুরেই বলেছে শিফা। সে ধমক আলতা গায়ে মাখল বলে মনে হল না। তার চোখ মুখে চিন্তার ছাপ। কাকটা আজ যে করেই হোক মারতে হবে। মামি তো কতই বকে বকুক, তার কি? শিফা আবারও ধমকালো, কিন্তু তার শোনার নাম গন্ধ নেই। উল্টো দৌড়ে এসে কুলো থেকে এক মুঠো চাল নিয়ে উঠোনে ছড়িয়ে দিল সে পাখি ধরার জন্য। শিফা চেঁচিয়ে উঠল, এই মেয়েকে সে কিছুতেই কথা শোনাতে পারে না। বাড়িতে একমাত্র শরতের মা আর শিশিরই যা ভয় দেখাতে পারে। বাকি সবার আহ্লাদ তো একে কাঁধে চড়িয়ে রেখেছে। শিফা যারপরনাই হতাশ হয়ে বলল, আসুক আজ শিশির, তারেই বলবো তোর কাণ্ডকারখানা। স্কুল কামাই দিয়া তুই কি করস আজ সব ছুটাই বসে? শিশিরের নাম শুনতাই আলতা চোখ রাঙিয়ে তাকালো মামির দিকে, নাকের পাটা ফুলিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিল। পারো তো ওই একটাই কাম। যমদূত একটা বাড়িতে আছে, কথা নাই বার্তা নাই, খালি মারে। ইচ্ছা কইরাই আমারে মাইর খাওয়ায় মা আর শিউলি আপায়, এখন তুমিও করহু। ফর্সা চোখ, মুখ একটু রাগতেই লালচে রং ধারণ করল আলতার। সেও কম যায় না কিছুতে। মামি বড় ইমোশনাল মানুষ, 2-4 কথা একটু বাকিয়ে বললেই গলে যায়। কিন্তু আজ তো তার শনির্দশা লাগবে আগেই ঠিক ছিল। তাই তো আজ সময়ের আগেই শিশির এসে হাজির হল বাড়িতে। গেইটের কাছে দাঁড়িয়ে থেকেই শুনল আলতার সব কথা। শিশিরকে দেখতেই আলতার ঝকঝকে দিনটা অমাবস্যার রাতের মতো আধারে ছেয়ে গেল।
ঋতুস্রাবের কারণে হওয়া যে ব্যথা সে সহ্য করছিল সেটা আকস্মিকই তীব্র থেকে তীব্রতর হতে লাগল। ব্যথাটা তার শরীরের চেয়ে মস্তিষ্কেরই বেশি মনে হল। শিশির দ্রুত পায়ে ঘরের বারান্দায় পা রাখতেই শিফাও আঁতকে উঠলেন। কাঁধের ব্যাগটা বারান্দায় রেখেই শার্টের হাতা গুটিয়ে আলতাকে ডাকল, এদিকে আয়। মাথাটা সাথে হাত পায়ের তালু প্রচণ্ড রকম ঝিমঝিম করছে আলতার। চোখে অন্ধকার দেখছে। এই যমদূত কি এখন তাকে কানে ধরিয়ে গেটের বাইরে দাঁড় করাবে? কথা কানে যায়নি? আসতে বলেছি তোকে। থাক বাবা, ওর শরীর ঠিক নাই। শিফা বলল, কিন্তু শিশির তা আমলে নিল না। এই তুই কেন দাঁড়িয়ে আছিস? আম্মা তুমি যা করছো তাই করো। শেষের বাক্যটা মাকে বলেই শিশির আবার আলতার দিকে তাকাল। গুটি গুটি পায়ে আলতা এসে দরজার সামনে দাঁড়াল। আগে শিশিরদের ঘর ছিল টিনের দেয়াল, মাটির মেঝে। বছর কয়েক হলো আধপাকা ঘর হয়েছে তাদের শুধু টিনের চাল দেওয়া। ঘরের সামনে বারান্দার মতো লম্বাটে জায়গা। শিশির দরজার দিকে পা রেখে বারান্দার মেঝেতে বসেছিল। আলতা সামনে এসে দাঁড়াতেই সে সপাটে এক থাপ্পড় মারল আলতার গালে। এ আর নতুন কিছু নয়, তবুও চমকে গেল শিফা। সে ধমক দিল শিশিরকে, কিন্তু শিশির কখনো বাবা আর শরৎ ভাই ছাড়া কারো সামনেই নিচু হয় না। বসা থেকে উঠে সে আলতার এক বেনি করা চুল টেনে বলল, কতদিন বলেছি অশুদ্ধ ভাষায় কথা বলবি না। তোকে পড়াশোনা কি এসব করার জন্য শেখাচ্ছে? হাতের গুলতি দেখিয়ে বলল শিশির। শিফা এসে টেনে হাত ধরল শিশিরের, কিন্তু সে ছাড়ার পাত্র নয়। তুই স্কুলে না গিয়ে ছেলেদের মতো গুলতি, মার্বেল, লাটিম নিয়ে খেলবি, এজন্যই ফুপু আম্মা পরিশ্রম করে। আর তোকে বলেছিলাম পাড়ার শেষ মাথায় যেন রকিব, শাওন এদের সাথে না দেখি বা কেউ যেন না বলে তুই সেদিকে গিয়েছিস। বলেছিলাম। কান্না চেপে চুলে আর শিশিরের হাত ধরে আছে আলতা। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে নিঃশব্দে। ব্যথা পেয়েও আওয়াজ করছে না দেখে শিফা ভয় পেয়ে গেল। রান্নাঘরে ঢুকে খুন্তি এনে শিশিরের হাতে বাড়ি দিল, তবে যে সে হাত ছাড়ল। হাত ছাড়লেও শিশির ভয়ঙ্কর রকম রেগে আছে। কারণটা শুধু আলতার স্কুল কামাই কিংবা অশুদ্ধ ভাষায় কথা বলা নয়। সে কোচিংয়ে যেতেই তার এক বন্ধু বলল আলতা নাকি কাল সন্ধ্যের দিকে শাওনের সাথে মার্বেল খেলেছে। খেলায় আলতা হেরে যাওয়ায় তার সাথে টানা হেচড়া করে আম বাগানে নিয়ে যাচ্ছিল, গায়ে হাত দিচ্ছিল। শাওনের হাতে কামড় বসিয়ে পালিয়ে এসেছে আলতা। আর এই সব ঘটনা শিশিরের বন্ধু নিজে দেখে শাওনকে মেরেছে, আর আজ দেখা হতেই শিশিরকে বলল, আলতাকে সাবধান করিস। বড় হচ্ছে সে, আর শাওন তো তার সমবয়সীও না। খেলা তো বাহানা মাত্র। সেই থেকেই রাগে চিরবির করছে তার মাথা। কোচিংয়ে মন বসাতে না পেরেই বাড়ি ফিরে এসেছে। আর আলতার দুর্ভাগ্য আজ সে বাড়িতেই আছে। শিফার চেঁচামেচিতে শিশির আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। আলতাও ছাড়া পেয়ে থম মেরে বসে রইল চুপচাপ। শিফা তার গালে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারাটা দিন শিশির বাড়ি আসেনি। সন্ধ্যার আগে শরৎ বাড়ি ফিরল শিশিরকে নিয়ে। শিশিরের কপাল ফুলে আছে, হাতের বাজুতে ব্যান্ডেজ। তার অবস্থা দেখেই বাড়িতে হইচই বেঁধে গেল। আলতার সকল পরিকল্পনা শিশিরের অবস্থা দেখে ভেস্তে গেল। আজ শিশির তাকে মারার সময় সে কান্না চেপেছিল ইচ্ছে করেই। সে কান্না জমাচ্ছিল, মামা আর শরৎ ভাই এলেই সকল কান্না একেবারে ঢেলে দিত। তার কান্না দেখলে এমনিতেই মামা গলে একদম নরম মাটির মতো হয়ে যান।
তখন আলতা যা বলে মামা তাই শুনে। আজও সে মামাকে গলিয়ে শিশির ভাইয়ের নামে নালিশ করত। ইচ্ছেমতো বকা খাওয়াতো আর রেগে গেলে মামা থাপ্পড়ও মারেন শিশির ভাইকে, আর শরৎ ভাইয়ের সামনে কান্না করলেই তিনিও একদম তুলোর মতো কোমল হয়ে আলতা কিছু বললেই এনে দিত। কিন্তু এখন কি হবে তার? শিশিরের অবস্থা দেখে বাড়ির মহিলারা একটু বেশিই আতঙ্ক বোধ করছে। তার অবস্থা এতটাও খারাপ নয়। আহসানুল্লাহ ছেলেকে দেখে শরৎকেই প্রশ্ন করল, কি হয়েছে ওর? মারামারি করেছে। শরৎ দু বাক্যে জবাব দিল। কার সাথে আর কেন? শাওনের সাথে। আহসানুল্লাহ বিরক্ত হলেন। শরৎ দিনকে দিন এত বেশি অন্তর্মুখী হয়ে উঠছে যা সহ্যের বাইরে। ছেলেটা এত ভালো হয়েও শুধুমাত্র তার চুপচাপ স্বভাবের হওয়ায় কত ভালো চাকরিটা হাতছাড়া হলো তার। পড়াশোনায় ভালো একটা রেজাল্ট করল অনার্সে, এরপর সে পুরোপুরি সংসারের দায়িত্বে ডুবে গেল দোকানদারিতেই। আহসানুল্লাহর খারাপ লাগে যখন তার পাশের দোকানে বসে শরৎকে দেখে চাল, ডাল, তেলের ওজন করছে। দোকানদারি খুব ভালো ব্যবসা, কিন্তু তার মন চাইতো এই ছেলেটাকে সে শহরের বড় কোনো অফিসে সাহেব হয়ে ঢুকছে দেখবে। একা কাঁধে সে শুধু নিজ সন্তান নয়, বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ের পড়ালেখায় নজর রেখেছে। চারজনের চারটা উজ্জ্বল মঞ্জিল কল্পনা করে সবসময়। আগে নকশিকে নিয়েও ছিল কল্পনাটা, কিন্তু বাস্তবতা খুবই করুণ আর কঠিন। নকশি একা নয়, তার মেয়েরও তার সমান খাওয়াপড়া আরও কত খরচ। তাই সরকারিতে কোনোমতে পড়াশোনা চালিয়ে সে শিক্ষকতাটা করতে পারছে। বেশি কিছুর আশায় থাকতে গেলে তার ঘরের হাঁড়ি খাবার শূন্য থাকত। শিশির আজ যা করেছে তাতে শিশির কতটা দোষী তা আর ঠিকঠাক জানার ইচ্ছেটা রইল না। শরৎকে আর কিছু বলতে না দিয়ে শিশিরকে বললেন, মারামারি কেন করেছ আর দোষ কার জানতে চাইব না, শুধু বলে রাখছি এমন কিছু করো না যার জন্য আমাকে লোকের সামনে মাথা নিচু করতে আর না হাত জোর করতে হয়। আমি সারা জীবন শিক্ষক হিসেবে অনেক সুনাম কামিয়েছি। টাকার চেয়ে সেটাই বড় সম্বল আমার। তোমার জন্য তা খোয়াতে পারব না। শিশির কোনো জবাব দিল না। কাকা সরে যেতেই শরৎ বসল শিশিরের পাশে। সে তো নিজেও সবটা জানে না, শুধু কয়েকজন বলল শিশির আর শাওন মারামারি করছে। তাই শুনে শরৎ দৌড়ে গেল সেখানে। দুজনকে থামাতেই দেখল দুজনেরই হাত, নাক কেটেছে। দুটোকেই নিজে এলাকার ডাক্তারকে দিয়ে ব্যান্ডেজ করিয়েছে। এখন তার কৌতূহল হচ্ছে জানার কি নিয়ে মারামারি হল। সে আগে দেখল আশেপাশে কে কে আছে। শিউলি ছাড়া কেউই নেই। শরৎ ইশারা করল শিউলিকে ঘর থেকে যেতে। সে যেতেই শরৎ মুখ খুলল, কি নিয়ে হলো মারামারি? কিছু না ভাই। আমার দিকে তাকা। শিশির তাকালো চোখ তুলে। শরৎ আবারও বলল, সত্যিটা বল। শিশির বলল, শাওন কাল আলতার গায়ে হাত দিতে চেয়েছিল। তার সাহস কত বড় আমাদের বাড়ির মেয়ের দিকে তাকায়। ওর তো কপাল ভালো, চোখ তুলে নেয়নি। কথাটা শুনে ঠান্ডা মেজাজের শরতেরও চোখ দুটো জ্বলে উঠল। মাস কয়েক আগেই তো শিউলির পেছনে লাগায় কলেজের এক ছেলেকে সে তার ভারী শক্ত হাতে 3টি থাপ্পড় লাগিয়েছিল। সেই থাপ্পড়ে ছেলের নাকি দাঁত নড়বড়ে হয়ে গেছে। এখন তার শাওনকেও ঠিক এভাবেই মারতে ইচ্ছে করছে। শরৎ পারে নিজের রাগ সংবরণ করতে, তাই আপাতত সে নিজেকে দমিয়ে রাখল। চলবে।